স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। দীর্ঘ প্রায় 2 দশক পর জাতীয় কবি কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য ময়মনসিংহের ত্রিশালে জাতীয়ভাবে উদযাপন হচ্ছে কবির 127তম জন্মবার্ষিকী। এই উপলক্ষে 3 দিন ব্যাপী আয়োজনের উদ্বোধন করতে আজ ত্রিশাল সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যদিও জাতীয় কবির জন্মবার্ষিকী আগামী সোমবার, তবে ঈদুল আজহার ছুটি বিবেচনায় এবার অনুষ্ঠান সূচিতে আনা হয়েছে পরিবর্তন। সেই ধারাবাহিকতায় শনিবার থেকেই শুরু হচ্ছে বর্ণাঢ্য এই আয়োজন। এরই মধ্যে ময়মনসিংহের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী। দুপুরে বৈলর কানহর ধরার খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। পরে যোগ দেবেন জাতীয় কবির জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠানে। বিকেলে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নেওয়ার কথা রয়েছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের। আজ থেকে শুরু হলো ঈদ যাত্রা। এর আগে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা 7 দিনের ছুটি শুরু হচ্ছে 25 মে থেকে। তবে ছুটির সমন্বয়ের কারণে আজ এবং আগামীকাল সরকারি দপ্তর খোলা থাকবে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে ছুটি হয়ে যাওয়ায় এবং দুর্ভোগ এড়াতে অনেকেই একটু আগে রওনা করছেন গ্রামের উদ্দেশ্যে। সকালে ঢাকার কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে যাত্রীরা রওনা দেন নিজ নিজ গন্তব্যস্থলে। স্টেশনের প্রতিটি প্ল্যাটফর্মেই এখন ঘরমুখো মানুষের পদচারণায় মুখর। যাত্রীরা জানান, এখন পর্যন্ত কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় হয়নি। স্টেশন পরিদর্শনে গিয়ে রেল সচিব জানান, ছাদে যাত্রী ওঠা ঠেকাতে তৎপর রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। টিকিটবিহীন যাত্রীরা যেন স্টেশনের ভেতরে প্রবেশ করতে না পারে সে বিষয়ে উদ্যোগ জোরদার করা হয়েছে। এ বিষয়ে জানাতে কমলাপুর স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী লাবণী গুহ। কথা বলবো তার সঙ্গে। লাবণী, রেলে যারা স্ট্যান্ডিং টিকিট কাটছেন তারা কোনো অভিযোগ করেছেন কি, আর ট্রেনের ব্যবস্থাপনা কেমন দেখছেন? আসিফ, আর 4 দিন পরেই ঈদুল আজহা, খুশির ঈদ। আর এই ঈদ প্রিয়জনদের সাথে উপভোগ করতে, প্রিয়জনদের সাথে এই ঈদটা কাটাতে ইতিমধ্যেই রাজধানী ছাড়তে শুরু করছে নগরবাসী। আমরা যেটা দেখেছি সকালবেলা এসেই যে প্ল্যাটফর্মে বিভিন্ন গন্তব্যের ট্রেনগুলো ছেড়ে গেছে। তবে একটা বিষয় হয়েছে যে এখানে সকালবেলা একটি কমিউটার ট্রেনের ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় প্রত্যেকটা ট্রেনেরই ছাড়তে একটু 30 থেকে 40 মিনিট বিলম্ব হয়েছে। এছাড়া এখন পর্যন্ত রেল স্টেশন থেকে তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। আর আপনি যেটা জানতে চাচ্ছিলেন যে স্ট্যান্ডিং টিকিট, আসলে টিকিট নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত তেমন কোনো বড় অভিযোগ আমরা পাইনি। কিন্তু একটি বিষয়, অনলাইনে যারা টিকিট কাটছেন তারা বলছেন অনলাইনে টিকিট কাটার সময় যে নেটের ধীরগতির কারণে অনেক সময় দেরি হয়ে যাচ্ছে টিকিট কাটতে, ওটিপি পেতে। এই জন্য অনেক সময় 1 থেকে 1.5 ঘন্টা পর্যন্ত লাইনে অপেক্ষা করতে হচ্ছে। এছাড়া এখন পর্যন্ত তেমন কোনো অভিযোগ আমরা পাইনি। নির্বিঘ্নেই মানুষজন যাচ্ছে এবং আসছে। আর ট্রেনের ছাদে ওঠার ব্যাপারে সরাসরি কড়াকড়ি একদম নির্দেশনা দেওয়া হয়েছে যাতে কেউ ট্রেনের ছাদে উঠতে না পারে। তারপরেও আমরা দেখেছি যে অনেকেই চেষ্টা করছেন ট্রেনের ছাদে ওঠার। এছাড়া যদি নিরাপত্তার কথা বলি তাহলে পুরো প্ল্যাটফর্ম জুড়েই আমরা দেখতে পেয়েছি যে নিরাপত্তার বেষ্টনীতে ঢাকা। ঢোকার মুখে বাঁশ দিয়ে আটকানো হয়েছে। বিএনসিসি সদস্যরা, আনসার সদস্যরা এবং আরও অনেক নিরাপত্তা বাহিনী রয়েছে, নিরাপত্তার লোকজন রয়েছে তাদের যাত্রীদের নিরাপত্তার জন্য। তবে বারবার সতর্ক করা হচ্ছে যাত্রীদেরকে যাতে কোনো ধরনের ছিনতাইকারী কবলে না পড়ে, পকেটমারের কবলে যদি না পড়ে সেই জন্য তাদেরকে বারবার সতর্ক করে দেওয়া হচ্ছে। আমি যদি আপনাদেরকে আপনার মাধ্যমে দেখাতে চাই যে এখন যে ট্রেনগুলো ছাড়বে, দেওয়া আছে যে আমরা আছি যেখানে রাজশাহী কমিউটার ট্রেন চাঁপাইনবাবগঞ্জ যাবে 12টা 15 মিনিটে, আর নারায়ণগঞ্জেরটাও 12টা 25 মিনিটে, মোহনগঞ্জ এক্সপ্রেস এটা 1টা 15 মিনিটে। এরকম করে আসলে সবগুলো ট্রেনেরই শিডিউল দেওয়া আছে। এখন পর্যন্ত তেমন কোনো ট্রেনের শিডিউল বিপর্যয় দেখা যায়নি। আমরা রেলওয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, তারা বলেছেন যে এবারের ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে সর্বোচ্চ রকমের সতর্কতা তারা নিয়েছেন এবং যাতে কোনো ধরনের ট্রেনের শিডিউল বিপর্যয় না হয় সে ব্যাপারে তারা যথেষ্ট সচেতন রয়েছেন। আসিফ, যে কমলাপুর রেল স্টেশন থেকে ছিলেন লাবণী গুহ। রাজধানীতে কুরবানির পশুর চড়া দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। 1.5 মণ ওজনের একটি গরুর দাম চাওয়া হচ্ছে 1 লাখ টাকা। এতে ক্রেতারা হতাশা প্রকাশ করেছেন। অবশ্য বেচাকেনা এখনও জমে ওঠেনি। ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি। এরই মধ্যে ঢাকার 2 সিটিতে নির্ধারিত অস্থায়ী হাটগুলোতে পশু আসতে শুরু করেছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকার ও খামারিরা বুকভরা আশা নিয়ে আসছেন রাজধানীতে। আমরা ঝিনাইদহ থেকে আইছি, 8 ঘন্টা সময় লেগেছে। আমরা আশা করি গরুগুলো ভালো দামে বিক্রি করতে পারি। কুষ্টা থেকে আসছি, এবার আমরা মনে করছি এবার লাভবান হব।
এই জন্য এই হাটে আসলাম। আফতাবনগর হাটে অসংখ্য পশু, তবে এখন পর্যন্ত হাটে দর্শনার্থী বা ঘুরে দেখা মানুষের সংখ্যাই বেশি। তারা আসছেন, দেখছেন, বাজার বোঝার চেষ্টা করছেন। বাজেটের ভিতরে যে গরুগুলা দেখতেছি এগুলা মনে হইতাছে একটু বেশি চাইতেছে, কারণ কি এই গরুটার দাম 1,60,000 চাইছে সে। আমি বলছি এটা প্রথমত 100 বাদ দেন, 60 দেন। ফার্স্ট টাইম একটু বেশি মানে লাগবেই, ব্যাপারীরাও একটু বেশি বলতেছে। প্রায় যেই গরু 60-70 সেটা 1,10,500 এরকম যাচ্ছে। কারণ ওনারা পাইকাররা গরু এখন ছাড়বে না, সময় আছে যেহেতু। আমরাও প্রাথমিকভাবে দেখতে আসছি, দেখি। আমার মনে হয় যে আরও কয়েকদিন পরে যখন পর্যাপ্ত গরু আসবে, কাস্টমার আসবে, সময় কমে যাবে, তখন হয়তো আমার মনে হয় স্বাভাবিকভাবেই দামটা চলে আসবে নিজ পর্যায়ে। বিক্রেতারা বলছেন খাদ্যের দাম বেড়ে যাওয়ায় এবার পশু লালন পালনের খরচ বেশি হয়েছে। এছাড়া পরিবহনের জন্যও বাড়তি অর্থ গুনতে হচ্ছে, তাই কাঙ্ক্ষিত দাম না পেলে পড়তে হবে লোকসানের মুখে। তারা আসতেছে, যাচ্ছে, দেখছে, খালি ছবি তুলছে। এখনো দাম দর কিছু হয় নাই। 1-2 জন দাম বলছে কি না বলছে তাও দৌড়ের মাথায়। ক্রেতা আসতেছে, দেখতেছে, ঘুরতেছে, দাম জিজ্ঞাসা করতেছে, চলে যাচ্ছে। আজ 5 দিন আসছি, 5 দিনে একটাও বিক্রি হয়নি এখনো। রাজধানীর পশুর হাটগুলোতে এখন মূলত চলছে ক্রেতা বিক্রেতাদের মধ্যে দামাদামি লড়াই। বিক্রেতারা ধরে রাখছেন তাদের কাঙ্ক্ষিত দাম, আর ক্রেতারা অপেক্ষা করছেন শেষ মুহূর্তের বাজার পতনের। তবে সংশ্লিষ্টরা মনে করছেন আগামী 2-1 দিনের মধ্যেই পুরো দমে জমে উঠবে কোটি কোটি টাকার এই কোরবানির পশুর বাজার। হেদায়েতুল্লাহ সীমান্ত, দীপ্ত সংবাদ, ঢাকা। গাবতলীর পশুর হাটে আছেন সহকর্মী আলওয়ান খান, কথা বলবো তার সাথে। আলওয়ান, হাটে যেসব গরু আছে তার দরদাম কেমন এবং ক্রেতারা কি বলছেন আমাদের জানাবেন। আসিফ, যেমনটি জানতে চাচ্ছিলেন পশুর দাম সম্পর্কে, আমরা বর্তমানে আছি গাবতলীর পশুর হাটে। এখানে বিভিন্ন ধরনের পশু উঠেছে। আমরা দেখেছি অধিকাংশ পশুই, সব রকমের পশু এখানে উঠেছে, তবে গরুর পরিমাণটাই বেশি এবং দাম যদি বলতে যাই, দামটা তুলনামূলক বেশি বলেই বলছে বিক্রেতারা। আমরা একজন বিক্রেতাদের সাথে কথা বলবো, জানতে চাইবো যে এখানের পশুর দাম সম্পর্কে। ভাই, আপনি কোথা থেকে আসলেন? আমার চুয়াডাঙ্গা জেলা থেকে আসছি, আলমডাঙ্গা থানা। ভাই আমি একজন ব্যবসাদার, বুঝছেন, 12 মাসই ব্যবসা করি। জি। কয়টা গরু নিয়ে আসলেন? আমরা 46টা গরু নিয়ে নিয়েছি। আচ্ছা, দামগুলো কেমন চাচ্ছেন? ভাই এটা হলো সবচেয়ে হট কালেকশন, এটার দাম চাচ্ছি হলো 50 লাখ টাকা। ক্রেতাদের সাড়া পাচ্ছেন কেমন? জি ইনশাল্লাহ পাচ্ছি। মানে এখন পর্যন্ত কয়টা গরু বিক্রি করতে পারবেন? ভাই কয়টা গরু বলতে আমাদের গরুগুলো সবই বিগ সাইজের, মানে বেশি অ্যামাউন্টের গরু। এটার মোটামুটি একটা দাম পাচ্ছি, বিক্রি চাচ্ছি যে আমরা যে একবারে যদি 5টা-10টা করে গরু বিক্রি হয় আমাদের সুবিধা হয়, সেক্ষেত্রে একটু ধৈর্য ধরছে আর কি। সব ধরনের গরু, মানে এই একটা গরুর দাম তো 50 লাখ চাইলেন, আর বাকি গরুগুলোর দাম কেমন? ভাই বাকি গরুগুলো আছে আমরা 35 লাখ চাচ্ছি, 25 লাখ আছে, আপনার 15, 10, 7, 8, আর সর্বনিম্ন 4 লাখ 5 লাখ টাকা দামের গরু আমার কাছে আছে। কিন্তু আমার এই গরুগুলো বেশিরভাগই অনেকে বলবে যে এত দাম কেন? আসলে গরু তো বাস্তবে দেখতে হবে। বাস্তবে যারা ক্রেতা সব জায়গাতে গরু তো দেখছে বা কেনছে, তারা সব জায়গায় ঘুরি ঘুরি তো দেখছে। আসলে বাস্তবে দেখতে হবে যে এই গরুগুলা দাম কেন এত চাচ্ছে। কারণ গরুগুলা আমি একজন যে পুষিছি 3 লাখ টাকা 5 লাখ টাকাতে কিনি, 2 বছর পুষিছি এমন না। আমি একজন হলো ব্যবসাদার, রানিং কেনা গরু, কোনোটা 1 মাস আগে, কোনোটা 20 দিন আগে, 10 দিন আগে কিনি, গুছাই নিয়ে আসছি। দামটা বেশি না, আমার যেমন কেনা তেমনই দাম চাচ্ছি। সারা বছর ভাই আমার কাছে সারা বছরই ভালো গরু থাকে। আমি আজ থেকে 5-6 সপ্তাহ আগে 25,50,000 টাকায় আলমডাঙ্গার হাটে, একটা লোকাল হাটে গরু বিক্রি করেছি। আচ্ছা, গরু, আমরা একজন বিক্রেতার সাথে কথা বললাম, তিনি জানালেন অধিকাংশ গরুই প্রায় 10 থেকে 15 লাখ এবং 50 লাখ টাকার গরু আছে, এরকমটা আমরা দেখলাম। আমরা একজন ক্রেতার সাথে কথা বলবো, আমরা জানতে চাইবো যে গরু কেমন দেখলেন এবং হচ্ছে কেমন পছন্দ, কোন ধরনের গরু। ভাই, গরু দেখলেন? গরু তো দেখলাম অনেক সুন্দর, হাট পুরা ঘুরলাম, তো খুবই ভালো লাগলো। তবে আমরা গরু কিনবো, আমরা কেমন ধরনের গরু পছন্দ?
আমাদের গরু পছন্দ, আমাদের বাজেট, যেহেতু এই গরুর দাম অনেক বলতেছে, তো আমরা এত দামে গরু কিনতে যেহেতু পারছি না, সেহেতু আমরা আমাদের সাধ্য অনুযায়ী কিনবো, চেষ্টা করবো আমরা ভালো মানের, মানে যেহেতু কোরবানির জন্য পশু মানে সুন্দর হওয়া চাই, এজন্য আমরা সুন্দর একটা গরু কিনবো আর কি। দাম কেমন মনে হচ্ছে? দাম আমাদের চাহিদা সাধ্য অনুযায়ী, কিন্তু এখন বর্তমান হাটের দাম আছে মানে একটু বেশি মনে হচ্ছে আর কি, মানে রেটের পরিমাণটা একটু বেশি। এখন আচ্ছা, বা আমরা বিক্রেতা এবং ক্রেতার সাথে কথা বলে যে বিষয়টা জানতে পারলাম, বিক্রেতারা বলছে খাদ্যের দাম এবং বাড়তি দামে গরু কিনে পোষার পরে বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে, এবং ক্রেতারা যারা গরু কিনতে এসেছেন তারাও বলছেন যে দাম কিছুটা তুলনামূলক বেশি গতবারের থেকে। আসিফ, এই ছিল। জি, আলমান খান, আপনাকে ধন্যবাদ। ঈদুল আজহা সামনে রেখে সাভারের চামড়া শিল্প নগরীতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। কাঁচা চামড়া সংরক্ষণ থেকে শুরু করে বর্জ্য ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে নানা উদ্যোগ। দেশে প্রতি বছর প্রায় 1.5 কোটি গবাদি পশুর চামড়া সংগ্রহ করেন ট্যানারি ব্যবসায়ীরা, যার বেশিরভাগ আসে কুরবানির পশু থেকে। ঈদুল আজহা ঘনিয়ে আসায় ব্যস্ত হয়ে উঠেছে সাভারের বিসিক চামড়া শিল্প নগরী। কাঁচা চামড়া সংরক্ষণের জন্য কারখানাগুলোতে মজুত করা হচ্ছে লবণ ও কেমিক্যাল। চলছে যন্ত্রপাতি সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ। বর্জ্য ব্যবস্থাপনাতে নেওয়া হচ্ছে প্রস্তুতি। চলছে ট্যাঙ্ক পরিষ্কার ও মেরামতের কাজ। এছাড়া বর্জ্য রাখতে খনন করা হয়েছে নতুন 2টি পুকুর। কোরবানি উপলক্ষে আমরা পুরাতন কাজগুলারে আবার মেরামত করতেছি। ড্রেনের কাজ করতেছি, হাউজের কাজ করতেছি। ঢাকার বাইরে থেকে 10 দিন চামড়া আসবে না, এতে আপনি ধরেন যে ওই চাপটা সিটিবির বাড়তি চাপটা সিটিবির উপরে আপনি পড়বে না আর কি। এবছর প্রায় 1 কোটি 10 লাখ পশুর চামড়া সংগ্রহের লক্ষ্য রয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের নেতারা। 3-4 মাসের জন্য, তাহলেও কিন্তু আমাদের এই রাসায়নিক ইম্পোর্টটা যথাযথভাবে হবে এবং আমাদের এই যে বর্তমান যে চ্যালেঞ্জটা সেটা আমরা সঠিকভাবে মোকাবেলা করতে পারবো। ঈদে কাঁচা চামড়া পরিবহন ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কথা জানিয়েছে বিসিক কর্তৃপক্ষ। নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ প্রদানের জন্য গত শুক্রবারে পুরোবেলা বিদ্যুৎ কর্তৃপক্ষ এখানে কাজ করেছে। প্রত্যেকটা লাইন, প্রত্যেকটা ফিডার, প্রত্যেকটা সাবস্টেশন চালু আছে কিনা, ডিস্ট্রিবিউশন প্যানেল ওকে আছে কিনা, সেগুলো নিয়ে তারা কাজ করছে। সম্প্রতি চামড়া শিল্পনগরী পরিদর্শনে গিয়ে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত, বার্তা কক্ষ। লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি সীমান্তে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে শূন্য রেখায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির কঠোর অবস্থান ও প্রতিবাদের কারণে সেই খুঁটি তুলে নিতে বাধ্য হয় তারা। বিজিবি জানায় 21 মে সকালে পাটগ্রাম উপজেলার কুচলিবাড়ি ইউনিয়নের কলসির মুখ সীমান্ত এলাকায় বিএসএফের একটি দল শূন্য রেখায় বাঁশের খুঁটি স্থাপনের চেষ্টা চালায়। বিষয়টি স্থানীয় বাসিন্দা ও বিজিবির টহল দলের নজরে এলে তাৎক্ষণিকভাবে এর তীব্র আপত্তি জানানো হয় এবং আন্তর্জাতিক সীমান্ত আইন মেনে চলার আহ্বান জানানো হয়। বিজিবির এমন অনড় অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা তাদের ভুল স্বীকার করে খুঁটিগুলো দ্রুত সরিয়ে নেয়। কলসির মুখ সীমান্তে খুঁটি সরিয়ে নেয়ার পর পরিস্থিতি স্বাভাবিক ও শান্ত থাকলেও শুক্রবার বিকেল থেকে দহগ্রাম সীমান্তে বিএসএফ আবারও খুঁটি স্থাপনের তৎপরতা চালিয়েছে বলে জানা গেছে। বিজিবি জানিয়েছে সীমান্তে যে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে তারা সতর্ক অবস্থানে রয়েছে। যুক্তরাষ্ট্রে অস্থায়ী ভিসা নিয়ে যাওয়া বিদেশি নাগরিকদের স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিন কার্ডের আবেদন করতে হলে নিজ দেশে ফিরতে হবে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসন এই সিদ্ধান্ত জানিয়েছে। গ্রিন কার্ডের আবেদনকে অভিবাসনের স্বাভাবিক ও নির্ধারিত প্রক্রিয়ার মধ্যে রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে কর্মকর্তারা। বিদ্যমান ব্যবস্থার আইন অনুযায়ী স্থায়ী মর্যাদার আবেদন করার সময় বিদেশি নাগরিকেরা যেন যুক্তরাষ্ট্রে অবস্থান করতে না পারেন তা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শুক্রবার মার্কিন নাগরিকত্ব ও অভিবাসন সেবা বিভাগ একটি নতুন নির্দেশনা জারি করেছে। সেখানে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভেতরে থেকে স্থায়ীভাবে বসবাসের মর্যাদা পরিবর্তন কোনো অধিকার নয়, বরং কর্তৃপক্ষের বিশেষ বিবেচনার বিষয়। পদত্যাগ করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শীর্ষ গোয়েন্দা কর্মকর্তা তুলসি গ্যাবার্ড। স্বামী আব্রাহাম উইলিয়ামস বিরল এক ধরনের হাড়ের ক্যান্সারে আক্রান্ত হওয়ায় তার পাশে থাকতে এবং তাকে সমর্থন যোগাতে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
ফক্স নিউজ জানায়, শুক্রবার ওভাল অফিসে এক বৈঠকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে এই সিদ্ধান্তের কথা জানান গ্যাবার্ড। আগামী 30 জুন ডিরেক্টর অফ ন্যাশনাল ইন্টেলিজেন্সের কার্যালয়ে তার শেষ কার্যদিবস হতে পারে বলে ধারণা করা হচ্ছে। তুলসী গ্যাবার্ড 2025 সালের ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের দায়িত্ব গ্রহণ করেন। একটি টেস্ট, 3 ম্যাচের ওয়ানডে ও টি-20 সিরিজ খেলতে আগামী মাসে জিম্বাবুয়ে সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দল। এই উপলক্ষে সিরিজের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা করেছে জিম্বাবুয়ে ক্রিকেট। 28 জুন হারারেতে একমাত্র টেস্ট দিয়ে সফর শুরু করবে বাংলাদেশ। একই ভেন্যুতে 6, 9 ও 11 জুলাই ওয়ানডে সিরিজ খেলবে দুই দেশ। 15 জুলাই থেকে টি-20 সিরিজ মুখোমুখি হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। পরের 2 ম্যাচ হবে 17 ও 19 জুলাই। সংক্ষিপ্ত ভার্সনের সবগুলো ম্যাচ বুলাওয়েতে অনুষ্ঠিত হবে। 2022 সালে সবশেষ জিম্বাবুয়ে সফর করেছিল বাংলাদেশ। এক ঝাঁক তারকা বাদ দিয়ে 2026 ফুটবল বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছে ইংল্যান্ড। জায়গা পাননি ম্যানচেস্টার ইউনাইটেডের সেন্টার ব্যাক হ্যারি ম্যাগুয়েরো। আরও বাদ পড়েছেন ট্রেন্ট আলেকজান্ডার, ফিল ফডেন ও কোল পালমারের মতো তারকারা। তবে জায়গা পেয়েছেন মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। দলে অন্যতম বড় চমক ইভান টোনির অন্তর্ভুক্তি। ইংল্যান্ডের হয়ে সেনেগালের বিপক্ষে হেরে যাওয়া প্রীতি ম্যাচে খেলেছেন মাত্র কয়েক মিনিটের জন্য। তবে সৌদি প্রো লিগে আল আহলির হয়ে 32 গোল করেই টুখেলের নজরে পড়েছেন তিনি। আগামী 11 জুন মেক্সিকো সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠবে ফুটবল বিশ্বকাপের। একদিকে যেমন উৎসবের আমেজ, অন্যদিকে শুরু হয়েছে সাধারণ মেক্সিকানদের কান্না। দেশটিতে শুরু হওয়া মানবিক সংকট, উচ্ছেদ এবং পানি সংকটের বিরুদ্ধে এবার রং তুলি হাতে রাজপথে নেমেছেন স্থানীয় শিল্পীরা। স্টেডিয়ামের দেয়ালে গ্রাফিতি এঁকে তারা করছেন প্রতিবাদ। দরজায় কড়া নাড়ছে ফিফা ফুটবল বিশ্বকাপ 2026। মেক্সিকো, কানাডা ও যুক্তরাষ্ট্রের যৌথ আয়োজনে এবারের আসরের অন্যতম ভেন্যু মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়াম। মাঠের ভেতরে সেই উৎসবের আবহকে বুড়ো আঙ্গুল দেখিয়ে মাঠের বাইরে এখন ক্ষোভের আগুন। গুম, তীব্র পানি সংকট আর পর্যটনের নামে সাধারণ মানুষকে উচ্ছেদের প্রতিবাদে স্টেডিয়ামের সামনেই জড়ো হয়েছেন এন্টি গ্লোবালাইজেশন অ্যাসেম্বলির সদস্যরা। মেক্সিকো সিটিতে বিশ্বকাপের উৎসবের বিপরীতে একটা বাস্তবতাকে তুলে ধরতে চাই। শহরে চলমান সহিংসতা, মানবিক সংকট এবং আমাদের কমিউনিটিগুলোর উপর লুটপাটের প্রভাব যেন বিশ্বকাপের আবহে ইচ্ছাকৃতভাবে আড়াল করা হচ্ছে। বিশ্বকাপকে কেন্দ্র করে আজতেকা স্টেডিয়াম এলাকায় উন্নয়ন প্রকল্পগুলো মূলত অভিজাত কেন্দ্রিক। আন্দোলনকারীদের অভিযোগ, মেগা প্রজেক্টের নামে দেতলানপান এলাকার ঐতিহ্যবাহী বাজার উচ্ছেদ করা হয়েছে, ধ্বংস করা হয়েছে স্থানীয় ব্যবসা। একই সাথে পাল্লা দিয়ে বেড়েছে বাড়ি ভাড়া ও জমির দাম, যার খেসারত দিতে হচ্ছে সাধারণ জনগণকে। আমরা চাই বিশ্ব ফুটবল আনন্দে সবাই মেতে উঠুক। আমরা তাদের বিরুদ্ধে যারা বিশ্বকাপের নামে সাধারণ মানুষের সম্পদকে ব্যক্তি মালিকানায় নিয়ে যেতে চায়। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের পাশাপাশি হবে বিশ্বকাপের মোট 5টি খেলা। মাঠের সবুজ ঘাসে যখন বিশ্বসেরা ফুটবলাররা আলো ছড়াবেন, তখন মেক্সিকো সিটির এই গ্রাফিতিগুলো বিশ্ববাসীকে মনে করিয়ে দেবে উৎসবের ঠিক ওপারেই জমাট বেঁধে আছে এক অন্ধকার বাস্তবতার গল্প। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের জন্য চোখ রাখুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।